নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর তিথি ডোর। আজ দ্বিতীয় পর্বের চতুর্থ অধ্যায়ের শেষ অংশটুকু শুরু করি। একটু লাল হলো স্বাতী। লাল হলো বলে রাগ হলো নিজের উপর, আর সেই রাগের রঙে আরও লাল হলো। তবু ভাগ্যিস ছায়া, আবছায়া, অন্ধকার। নল ডোবানো গ্লাস হাতে নিয়ে মজুমদারকে সামনে দাঁড়ানো দেখে একটু চমকেছিল সে, কেননা তেষ্টা তার সত্যি পেয়েছিল, অথচ বলেনি। যেহেতু সিনেমায় এসে তেষ্টা পায় শুধু বাচ্চাদের আর অনভ্যস্ত মেয়েদের, ও দুয়েরই এক দলে কি ইনি মনে মনে ঠাওরালেন তাকে? নয়তো কি করে জানলেন? নিন। মজুমদার নিচু মাথায় হাত বাড়িয়ে দিল। আর কেউ? ছর্দির দিকে তাকাতে গিয়ে সাথী দেখল ছর্দি এক চেয়ার সরে গিয়েছে, গল্প করছে দাদার সঙ্গে। সকলেরই আছে, আপনি নিন। তখন সাথীর চোখে পড়ল মজুমদারের পিছনে দাঁড়ানো পাগড়ি বাঁধার হাতে ধরা ট্রে। ছি, কি করে সে ভাবতে পারল তার একার জন্য তারই তেষ্টার কথা বুঝে নিয়েছে? কিন্তু এই লজ্জাটা জানতে দেওয়া তো আরও লজ্জা। তাই সাহস করে চোখ সরিয়ে আনল জগৎ বিখ্যাত ঘড়ির বিজ্ঞাপন থেকে। একটু চড়া গলায় ইংরেজি শব্দ ব্যবহার না করার কৃতিত্বে একটু সচেতনভাবেই বলল, ঠান্ডা পানীয় আপনার ভালো লাগে না? পানীয়ের মধ্যে সবচেয়ে ভালো জল, যদিও একটু সাজানো ধরনে, তবু তার সত্যিকার মতটাই বলল সাথী। আর মজুমদারের মুখে হাসি লক্ষ্য করে আবার বলল, আর সিনেমার মধ্যে সবচেয়ে ভালো মেট্রো, কেননা একমাত্র এখানেই খাবার জলের ব্যবস্থা আছে। এখন আর নেই। কাগজের গ্লাস এমন চুরি হতে লাগলো। চুরি কেন? শাশ্বতীর কানে গেল কথাটা। ও তো আর কিনতে হতো না। সেই জন্যই তো। কথা লুফে নিল হারিত। বিনি পয়সায় কিছু পাওয়া গেলে কি আর কথা আছে এদেশে? মাখনের দাম নেয় না বলে বাঙালি ছেলেরা চেটে পুটে সবটুকু মাখন খেয়ে নেয় লন্ডনের রেস্তোরাঁয়। হারিত হেসে উঠল পিছনে মাথা হেলিয়ে। তা জল যখন নেই, আপাতত এইটে। এতক্ষণে সহজ হতে পেরে সাথী ঠান্ডা গ্লাসটি হাতে নিল, আর মজুমদার এগিয়ে গেল শাশ্বতীর দিকে। না দেখুন, আমি না। শাশ্বতী কাঁচুমাচু। তাহলে অন্য কিছু? না, কিছু না। দেখুন, শাশ্বতীর আবার ওই ঠান্ডাই যন্ত্রটা অপছন্দ। এমনিতেই এত ঠান্ডা যে তার উপর আর কোনো ঠান্ডার কথা ভাবতেই যেন শীত শীত করে। কেন, খাও না। বিজনের পিঠ পেরিয়ে হারিত গলা বাড়ালো স্ত্রীর দিকে। শাশ্বতীর চোখে মিনতি ফুটল, কাতর মিনতি, কিন্তু অন্ধকারে হারিতের বোধহয় তা চোখে পড়ল না। আর পড়লেই বা কি? কেনা হয়ে গেছে, তুমি না খেলে ফেলা যাবে, এই চরম যুক্তির মায়া কাটাতে কি পারত সে? আপনি মিস্টার নন্দী? মজুমদার হাত বাড়ালো হারিতের দিকে। এমনিতে কোল্ড ড্রিঙ্কসের কথা উঠলেই হারিত পুরুষোচিত ঠাট্টা করে, কিন্তু পুরুষের পয়সা খসানো, মেয়ে মজানো এই বস্তুটার উপর আজ তার দয়া হলো। কেননা ভদ্রতার উত্তরে ভদ্রতা তো করতে হবে। গ্লাস নিয়ে নলে ঠোঁট ঠেকালো একবার, তারপর শাশ্বতীর দিকে মুখ তুলে একটু জোর দিয়েই বলল, বেশ ভালো তো। শাশ্বতী অবাক হলো কথা শুনে। স্বামীর সঙ্গে রাস্তায় ঘুরতে ঘুরতে কখনো তার হয়তো ইচ্ছে হয়েছে একটা ঠান্ডা কিছু খেতে, কিন্তু হারিত তক্ষুনি বলেছে, ওসব আবার ভদ্রলোক খায়, যত বাজে। শুনতে শুনতে শাশ্বতীর বিশ্বাস জন্মেছিল যে ওগুলো সত্যিই জাতে বড় নিচু। সে এখনো একেবারেই অপছন্দ করতে পারছে না বলে একটু লজ্জিতও ছিল মনে মনে। আর আজ কি না হারিতের মুখেই তারিফ। হয়তো অসাধারণ কিছু, হয়তো এক এক গ্লাস এক এক টাকা দাম না খেলে অন্যায় হয়, সত্যি। আচ্ছা দিন।
শাশ্বতী হাত বাড়ালো। মজুমদার হেসে বলল, ইচ্ছে না করলে থাক, নষ্ট করে লাভ কি? হারিত আর চোখে তাকালো। দাম তো দিতেই হবে। দাম দিতে হবে বলেই খেতে হবে? মজুমদার যেন জানতে চাইল হারিতের কাছে। টাকা দেখাচ্ছে, বড়লোকই ফলাচ্ছে, হারিত মনে মনে বলল। মুখে বলল, অপব্যয় ভালোবাসি না। স্বামীর মুখ গম্ভীর হতে দেখে শাশ্বতী আর দেরি করল না। গ্লাস আর ভিতরে ভিতরে কেঁপে কেঁপে সেই বরফ মতো ঠান্ডাকে ভিতরেও নিতে লাগলো আস্তে আস্তে। তার ভাগ্যে ইন্টারভ্যাল শেষ হলো তক্ষুনি, আর আসল ছবি আরম্ভ হতে সব চোখ যখন পর্দায় আঁটা, প্রায় তেমনি ভরা গ্লাসটিকে নামিয়ে রাখল চেয়ারের তলায়। ভুলেই গেল সাথীর পাশে সরে আসতে। অগত্যা মজুমদারকে বসে পড়তে হলো দু বোনের মাঝখানে, আর ওখানে বসে সিনেমা ছাড়াও আরও কিছু না দেখে সে পারল না। ঘাড়টি একবার ডান দিকে একবার বাঁ দিকে হেলিয়ে দুজনের একজনেরও চোখে না পড়ে দু বোনের রূপের তুলনা করল সে। চুলচেরা বিচার করল। সেকেলেদের মতে প্রসাধনের অংশ মনে মনে বাদ দিল না। সে আধুনিক মানুষ, সে জানে যে পৃথিবীর চোখ যাকে দেখবে সে এই সাজগোজ করা মানুষই। অতএব সেটাই আসল, সেটাই সব। তবু প্রসাধন পেরিয়েও দেখতে পেল তার বিচক্ষণ চোখ। দিদিকে যে বেশি ফর্সা দেখাচ্ছে তার কারণ এই অন্ধকার আর পাউডারের উঁচু জাত। কনুইয়ের উপর থেকে যে অংশটুকু ব্লাউজের হাতা ঢেকে দেয়নি সেটুকু লক্ষ্য করে সত্য আবিষ্কার করতে তার দেরি হলো না। দিদির মুখখানা গোলগাল, নাকটি বড় সোজা, হাঁ বড় ছোট। মজুমদারের জজিয়তি ছোটটির পক্ষে রায় দিতে দিতে থমকালো। ছোট হওয়াটাই ছোটটির সুবিধে। এখনো পর্যন্ত তাই। এখন পর্যন্ত সে বয়স সে ছাড়ায়নি যখন 2-4 বছরের তফাতেও চামড়া একটু চিকচিক করে বেশি। কিন্তু বিয়ের পরে স্বামীর ঘরের অবিরাম বিশ্রামে আর অফুরন্ত আরামে কয়েক বছর কাটাবার পর ওই ডিম ছাদের মুখ আর একটু বাঁকা চোখ অত সহজে কি আর প্রাইজ পাবে? দিদির মতো মোটার দিকে বেঁকে যদি, থুতনিতে যদি ভাঁজ পড়ে। শাশ্বতীর মধ্যে মজুমদার দেখতে চেষ্টা করল ভবিষ্যতের সাথীকে। আজকের টাটকা তাজা বয়সটা কোন কোন খুঁত লুকিয়ে রেখেছে তার ফর্দ বানালো সাবধানে। কিন্তু সমস্ত হিসেব শেষ করে আরও একবার যেই তাকালো, তক্ষুনি চিনতে পারল মুখের সেই গুণকে। আর কোনো বর্ণনা না পেয়ে যার আমরা নাম দিয়েছি নুন, মানে লাবণ্য। সমস্ত হিসেব যেন ফেল পড়ল তার। মনের মধ্যে নিশ্চিত জানল যে এই নুনের গুণ ঝরে যাবে না বছরের পর বছরের আছাড়ে। মজুমদার প্রায় মনস্থির করে ফেলল, জীবনে এখন তার সেই অবস্থা যখন একজন স্ত্রী দরকার। দরকার মানে দেহের নয়, মনেরও নয়, সংসারের ঘর কন্যারও না। স্ত্রীকে দিয়ে ওসব দরকার তারাই মেটায় যারা বেচারা জাতীয় জীব কিংবা গরিব। পৃথিবীর অধিকাংশ পুরুষ যে একবারে একটিমাত্র স্ত্রীকে নিয়ে জীবন কাটাতে রাজি, তার কারণ তো এই যে স্ত্রী সবচেয়ে সস্তা, তার উপর নির্ঝঞ্ঝাট। কিন্তু সে তো সস্তা খোঁজে না, হাঙ্গামাও ডরায় না। তবে আর কিছু না, এখন একজন স্ত্রী হলে মানায় বেশ, দেখায় ভালো। আর এ কথা তো মানতেই হয় যে দু একটা সুবিধে এমন আছে যা আজকালকার সভ্য সমাজে স্ত্রীর কাছেই শুধু পাওয়া সম্ভব। দেওয়ালের সঙ্গে মানিয়ে যেমন ছবি, আবার ছবির সঙ্গে মানিয়ে ফ্রেম, তেমনি টাকার সঙ্গে মানিয়ে রীতিমতো স্ত্রী চাই একটি। না হলে যেন ঠিক হয় না, একটু ফাঁকা ঠেকে। টাকা খাটে ব্যবসায়, নড়ে চড়ে ব্যাংকে, আটকে থাকে মাটির টুকরোয়। তার মতো ব্যস্ত মানুষ কত আর ওড়াতে পারে? স্ত্রী হলে টাকার একটা কাজ হয় বেশ। ঝকঝকে শোকেসটি সাজানো যায় ইচ্ছে মতো, দেখানো যায় সকলকে। টাকা যে তার খুব হয়েছে তা নয়। আরে না, কিন্তু হবার বাধাও আর নেই।
আর এরপরে যাই হোক আর নাই হোক, প্রথম 15 বছরের পরিশ্রমেই সাধারণ ভদ্ররকম একটা ব্যবস্থা তো করতে পেরেছে। অন্তত গরিব হবার ভয় আর নেই তার। কথাটা নিজের মনেও নিশ্চিন্তে বলতে পেরে তার গায়ে যেন কাঁটা দিল। একবার ঘাড় ফেরালো পিছনে, যেন সত্যিই সে ভাবছে যে পিছনে তাকালেই দারিদ্র্যের বিকট বিভৎস মূর্তিটার ছায়া দেখবে এখনো, কিন্তু তার বদলে আবছা চোখে পড়ল সারি সারি এমন সব মানুষ, কলকাতার কত লক্ষ লোকের মধ্যে সবচেয়ে ভালো যারা খায় পড়ে, অতএব যারা সবচেয়ে সুখী। খুব বেঁচে গেছে সে। ওহ, কি ভয়েই সে পেয়েছে, কি ভয়ে ভয়েই সে কাটিয়েছে এই সেদিন পর্যন্ত। দারিদ্রতাকে দাঁত দেখিয়েছে রোজ দুবেলা। ভাত পাহাড়ের ফাঁকে ফাঁকে পাতলা ডালের গঙ্গা জলে, ছোট হয়ে হয়ে দম আটকানো ছিটের কোটে, ঘিন ঘিনে স্যাঁতস্যাঁতে কলতলার পচা পচা আষ্টে দুর্গন্ধে। ছেলেবেলার সেই সিধু মিস্ত্রির গলি হঠাৎ মনে পড়ল তার। 7 শরিকের জন্য একটা মাত্র। ভোর হতেই লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে আপিসের বাবুরা। স্ত্রীলোকরা সেরে নেয় রাত থাকতেই। বাবা একদিন কি মারি মেরেছিলেন, হাফ প্যান্ট নষ্ট হয়েছিল বলে। সিনেমার ছবিতে জমকালো ভোজ। আশেপাশে কলকাতার সবচেয়ে সুখীরা একবার চোখ ঘুরিয়ে এনে যেন নিশ্চিত জেনে নিল যে সেই কুশ্রিতার কয়েদ থেকে সে পালাতে পেরেছে বাকি জন্মের মতো। পারল কেমন করে নিজেরই অবাক লাগে মাঝে মাঝে। এরকম কথা ছিল। সে জন মরিসন কোম্পানির গোডাউন ক্লার্কের 4 ছেলের বড় ছেলে। পেট ফাটিয়ে ডাল ভাত খেয়ে খেয়ে ম্যাট্রিকুলেশন পাশ করবে ঘষে ঘষে, তারপর যে কোনো কাজে যে কোনো মাইনেতে যে কোনো রকমে একবার বেরোতে পারলে আর কথা কি। এর বেশি আর কি আছে জীবনে। মালকোঁচার উপর ওপেন ব্রেস্ট কোট লটকিয়ে বুক ফুলিয়ে ট্রাম ধরবে 9টার সময়। হওয়া উচিত ছিল তাই, এছাড়া অন্য কিছু ভাবতে পারাই তার উচিত ছিল না। কিন্তু দৈব প্রেরণা ছিল তার। বুকে স্বর্গীয় আগুন। অতৃপ্তি ছিল, ভীষণ অতৃপ্তি। ঘৃণা ছিল সেই জীবনের উপর যে জীবন তার জন্মদোষে পাওয়া। মাসের প্রথম রবিবারে যখন 1 সের আলুর সঙ্গে মিশিয়ে 1.5 সের পাঁঠার মাংস রান্না হতো আর ভাইয়েরা চেঁচামেচি নাচানাচি করত সকাল থেকে, তেজপাতাটি চেটে না নিয়ে পাত থেকে ফেলত না, তার তখন ঘেন্না করত। ঘেন্নায় যেন ভাত ঠেকে যেত গলায়। টাকা, টাকা চাই, তখনই মনে মনে আউড়েছে। সকলের আগে টাকা, সকলের উপরে টাকা, যেমন করে হোক টাকা। যেহেতু টাকা হলেই সব হয়, আর টাকা না হলে কিছুই হয় না। এ প্রতিজ্ঞা সে রাখতে পেরেছে। লোকে বলবে এটা আশ্চর্য, কিন্তু সে জানে তার মনে যে এ প্রতিজ্ঞা বাসা বেঁধেছিল সত্যি আশ্চর্য সেইটাই। এত বড় আশা সে কি কখনো করতে পারত দৈবের বিশেষ দয়া তার উপর না থাকলে? আর এখন চাই একটি স্ত্রী। টাকার জন্য অনেক ভেবেছে, অনেক খেটেছে। এ ব্যাপারেও খাটতে হবে, ভাবতে হবে। ততটা না হোক তেমনি, কেননা বেঁচে থাকতে হলে যেমন টাকা, বিয়ে করতে হলে তেমনি দরকার যে স্ত্রী হবে সুন্দরী। সস্ত্রীক কোথাও যাবে যখন, সেটা বেশ দেখার মতো হওয়া চাই তো। এর অবশ্য চটক নেই তেমন, চমক লাগে না চোখে, কিন্তু ওসব তো সাজগোজের ব্যাপার। রূপের যে অংশটা কিছুতেই কিনতে পাওয়া যায় না, সেই মুখখানা মুহূর্তের জন্য প্রায় বিগলিত হলো মজুমদার। মুখখানা সত্যিই ভালো। ঠিক মতো মেকআপ করলে, কিছু চুল ঝাঁপিয়ে দিলে সকলেরই চোখে পড়ছে, অথচ কাউকেই ঠিক চোখে দেখছে না। এই ভাবটি ফোটাতে শিখলে এও হবে সেই দেমাকওয়ালিদেরই মতো। মজুমদার যাদের দেখতে পায় রেস্তোরাঁয়, রেস কোর্সে, যাদের সে তারিফ করে মনে মনে, মনে প্রাণে, কিন্তু আজ পর্যন্ত যাদের চোখে পড়তে পারেনি বলে বাধ্য হয়েছে বিয়ের হিসেব থেকে তাদের বাদ দিতে। অগত্যা চোখ রেখেছে নিচুতেই। মাঝারি গোছের বাঙালি ঘরে, আর সেই মাঝারি ঘরের পক্ষে এটি অবশ্য উঁচু দরের। এতই উঁচু যে চলনে বলনে পাকা হলে
এই পারবে সেই সবচেয়ে উঁচুতে তাকে চড়িয়ে দিতে। এই হাত দুখানাই ঠেলে নিয়ে যাবে তার সৌভাগ্যের গাড়ি, এমনকি লেডি গাঙ্গুলির ড্রয়িং রুম, রানী রুক্মিণীর জল পার্টি পর্যন্ত। আর বিজনও কাজে লাগবে মন্দ না। ভাইগুলো জাত ক্যাংলা, দুয়ানার মায়া কাটাতে পারেনি, কেরানি করে রেখেছে এক একটাকে, কেরানিই থাকবে সারা জীবন। বাবাকে করেছে ক্যাশিয়ার, বাবা যা ভালোই পারবেন তার জন্য আর বাইরের লোককে মাইনে গোনা কেন। কিন্তু এসব ছাড়া আর একজনকে সে খুঁজছিল মনে মনে, যাকে একটু বললেই বাকিটা বুঝতে পারে, আর একটু পেলেই যে বড্ড খুশি হয় না। বিজনের আর যাই হোক নাকটা উঁচু, টাকা দেখলে খাবি খায় না, বড় বড় অঙ্ক বেশ সহজেই মুখে আনতে পারে। চেয়ারে একটু নড়ে সিগারেট বের করল, ঘাড় বাড়িয়ে নিচু গলায় বলল, আপনার কি অসুবিধে হবে ধোঁয়ায়? স্বাতীর মন ছিল ছবিতে, শুনতে পেল না। মজুমদার একটু গলা চড়িয়ে দ্বিতীয়বারে পৌঁছিয়ে দিল তার অনুরোধ। না না, অসুবিধে কি? পলকের জন্য তাকিয়েই স্বাতী আবার ছবি দেখতে লাগলো, দুদিকের হাতলে কনুই রেখে, হাতের উল্টো পিঠ গালে ঠেকিয়ে। এতক্ষণে ভালো লাগছিল স্বাতীর। এসেছে সে অনিচ্ছায়, এসেও অস্বস্তিতে কাটিয়েছে ইন্টারভ্যাল পর্যন্ত। মন তার স্থিরই ছিল, কিন্তু সকালবেলা হঠাৎ এলো ছর্দি। এসে প্রথম কথা বলল, তৈরি হয়ে থাকিস, আমরা তুলে নেব তোকে। মানে? আহা, স্বাতীর গম্ভীর ভাবটা গায়েই মাখল না শাশ্বতী। আমি তো বলে দিয়েছি দাদাকে যে যাব না। ওহ, কি আমার বলে দেনেওয়ালি? দাদা বুঝি গিয়েছিল আবার তোমার কাছে? গিয়েছিল এই কথা বলতে যে প্রবীর মজুমদার সিনেমার পরে চীনে রেস্তোরিও নেমন্তন্ন করেছে আমাদের। বেশ উৎসাহ ফুটল শাশ্বতীর গলায়, কিন্তু স্বাতী আবারও বলল, আমি যাব না। কি বোকার মতো কথা! ভদ্রলোক সব ব্যবস্থা করেছেন, আমরা রাজি হয়েছি, এখন না যাওয়াটা মারাত্মক অভদ্রতা হবে। তোমরা রাজি হয়েছ, আমি না। তাহলে যাবি না? মনে মনে রাগল শাশ্বতী। না। কেন? স্বাতী জবাব দিল না। কিছু হয়েছে? না, কি হবে? ঝগড়া করেছে বিজু? না তো। তোকে কেমন বিষণ্ণ দেখছি। নাকি? বল না ব্যাপারটা কি? কিছু না। স্বাতী মৃদু হাসল। শাশ্বতী আর রাগ চাপতে পারল না, ঝাঁঝিয়ে উঠে বলল, আমরা সবাই যেতে পারি আর তুমি পারো না? না, মস্ত ইম্পর্ট্যান্ট লোক হয়েছ একজন। হয়েছি বোধ হয়, নয়তো এত করে বলছো কেন? দাম্ভিক জবাব দিল স্বাতী। বলছি এই জন্য যে তোকে ফেলে যেতে খারাপ লাগছে আমার। না, তার জন্যও না, তোর ভালো লাগবে বলেই বলছি। বলে শাশ্বতী দুমদাম পা ফেলে বেরিয়ে গেল। স্বাতীর আশা হলো যে ছর্দি রাগ করে ও কথা আর পারবেই না, কিন্তু হলো উল্টো। তার গলা শোনা গেল বাবার কাছে, আর একটু পরেই ফিরে এলো বাবাকে নিয়ে। বলো বাবা, বলো ওকে। জল জল করল শাশ্বতীর চোখ। রাজেনবাবুর মনে পড়ল এই দুবোনের ছেলেবেলার ঝগড়া, চেঁচামেচি, মারামারি। ভাগ্য এদের, এখনও তা ফুরোয়নি, আর আমারও ভাগ্য এখনও দেখছি। হেসে বললেন, কি রে, হয়েছে কি? স্বাতী মুখ খোলবার আগেই শাশ্বতী গলা চড়ালো, ওকে তুমি এমন অমিশুক বানিয়েছ বাবা, কিন্তু ভদ্র সমাজে চলতে ফিরতে হবে তো একদিন। আমি বানিয়েছি বুঝি? তাছাড়া আর কি? কোথাও যেতে দেবে না বাড়ির বাইরে। বাবা কেন যেতে দেবেন না? স্বাতী বলে উঠল, আমারই ইচ্ছে করে না কোথাও যেতে। ওই তো, নিজের ইচ্ছেটাকেই চরম বলে ভাবতে শিখেছে। আচ্ছা আচ্ছা, রাজেনবাবু সালিশি করলেন, আজ ছর্দির ইচ্ছা চরম হোক। তা আমার বুঝি নেমন্তন্ন না? শাশ্বতী স্বাধীনভাবে একটু খরচ করছে এতদিনে, মনে মনে তিনি খুশি। বাবা, কি বলতে গিয়ে স্বাতী থেমে গেল, আর তার থেমে যাওয়াটাকে চাপা দিয়ে শাশ্বতী তাড়াতাড়ি বলে উঠল, বলিনি বুঝি তোমাকে বিজুর সেই বন্ধু নেমন্তন্ন করেছে আমাদের? বিজুর বন্ধু? মজুমদার সেদিন খাওয়ালো যাকে। ও, যদিও বিজুর বন্ধু,
শাশ্বতী হাসল। ভদ্রলোক বেশ ভালোই, আমরা যাচ্ছি, সাথীও চলুক না বাবা। কথাটা শোনালো যেন সাথী যেতে যাচ্ছে না বাবার অমত হবার ভয়ে, আর তার হয়ে বাবার মত করাতে এসেছে ছর্দি। সাথী তক্ষুনি বলল, না বাবা, আমি যাব না। এ কথাতেও রাজেনবাবু শুনলেন সাথীর যাবার ইচ্ছে। সত্যি তো, ওর আরও বেরোনো উচিত, বেড়ানো উচিত। কত রকম ফুর্তি করে আজকাল এ বয়সের মেয়েরা। একটু জোর দিয়ে বললেন, যাবি না কেন? নিশ্চয় যাবি, গেলে ভালো লাগবে। কেমন যেন নিরুপায় হয়ে সাথীকে দলে ভিড়তে হলো। নিজেকে অসহায় লাগলো মজুমদারের গাড়িতে বসে। মনের মধ্যে গুমড়ে ফিরল এই সন্দেহ যে বাইরে বোঝা না গেলেও মনে মনে তার দিকেই মজুমদার মন দিচ্ছে বেশি, তারই জন্য আজকের এই আয়োজন। আবার সঙ্গে সঙ্গে নিজেকে ধমক দিল, দেমাকে টাপুর টুপুর না হলে এরকম কি ভাবতে পারে কেউ? সাথী চেষ্টা করল সহজ হতে, অন্যদের ফুর্তির সুরে সুর মেলাতে, দাদা ছর্দির হাসাহাসিতে যোগ দিতে। কিন্তু গাড়ি চালাতে চালাতে মজুমদার হারিতকে কি বলছে সেইটা শুনতেই তার কানের যেন আগ্রহ। তার চোখ বারবার ঠেকে যাচ্ছে ফিকে নীল কলারের উপরে মজুমদারের টাটকা ছাঁটা ঘাড়ে। খানিক পরে রাগই হলো নিজের উপর ওই ভদ্রলোকের কথা অত ভাবছে বলে। সিনেমায় এসেও তার অস্বস্তি গেল না, আর ওই কোল্ড ড্রিঙ্ক নেবার সময় তো প্রায় ধরা পড়েই গিয়েছিল, প্রায় ঢাকনা খুলেই গিয়েছিল তার দেমাকের, তার বোকামির। সে ভাবছে যে মজুমদার তার কথাই ভাবছে। মজুমদার এ কথা ভাবল তো? নিজেকে ধরে মারতে ইচ্ছে করল তার, কিন্তু আসল ফিল্মটি আরম্ভ হবার 2-3 মিনিটের মধ্যেই এসব তার মন থেকে মুছে গেল। হয়তো ছবিটি সাধারণের উপরে বলে, কিংবা সে কালে ভদ্রে সিনেমা দেখে বলে, কিংবা হয়তো তার নভেল পড়া মনে বানানো ঘটনার সাজানো সুষমা প্রবল নাড়া দেয় বলে প্রায় সঙ্গে সঙ্গে তাকে টেনে নিল দ্রুত জীবন্ত উজ্জ্বল ছবিগুলি। যা দেখেছে তা তত ভালোই, যেখানে বসে দেখছে তাও ভালো লাগলো। মেট্রোর দোতলায় আগে আর আসেনি সে, এতক্ষণে বুঝলো চেয়ারটা কত আরামের, পিঠে কত নরম, হাঁটু রাখার জায়গা কত বেশি, কার্পেট মোড়া গদি, সোনালি সিলিং, দেয়ালে ছবি। লোকে ছবি দেখবে অন্ধকারে বসে তো, তবে আর ওসব কেন? কিন্তু ওসবের জন্য সাথীকে মানতেই হলো ছবিটা ভালো লাগে আরও, তখনকার মতো। অন্য সব কথা ভুলিয়ে দিতে চারদিককার এই সুন্দর ষড়যন্ত্র মুগ্ধ করল সাথীকে। শরীরের আরামে ডুবে গেল সে, মনের বিশ্রামে, কেননা সিনেমা ভাববার সময় দেয় না। তার পক্ষে নতুন এই বিলাসিতার চেতনায় পাশের চেয়ারের মজুমদার চলে গেল 1000 মাইল দূরে। তাকে ভুলতে পেরে সাথীর সুখ সম্পূর্ণ হলো। আর সেই সুখের তাপ জুড়িয়ে গেল না ছবি শেষ হবার সঙ্গে সঙ্গেই। সিনেমা দেখায় অভ্যস্ত অভিজ্ঞদের মতো বাইরে এসেই তার ফাঁকা ফাঁকা লাগলো না। আবার জমকালো সিঁড়ির জমকালো ভিড়ের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে নামতে নামতে কথা ভাবতেও তার ভালোই লাগলো যে এখন বাড়ি না ফিরে আবার যাবে অন্য এক নতুন জায়গায়। চাং আন রেস্তোরাঁয় সাথী যেন অন্য মানুষ। স্বচ্ছন্দে কথা বলল, আনন্দে হাসল, একটু যেন উত্তেজনায় ধরা পড়ল তার ঝলকানো চোখে আর রং লাগা গালে। এই সে প্রথম চোখে দেখল কলকাতার চিনে পাড়া, সরু পেঁচানো কম আলোর গলিগলির মোড়ে আর ঘরের দরজা গুলিয়ে যায়। চ্যাপটা মুখের ট্যাড়া চোখের চীনেদের মাছ পাতুরি ঘেঁষাঘেঁষি পুরুষ মেয়ে ছেলেপুলেও ভাত খাচ্ছে কাঠি দিয়ে, তাস খেলছে এক মনে, বাচ্চা কোলে মা দাঁড়িয়েছে রাস্তায়। ঘর থেকে পা বাড়ালেই তো রাস্তা, একটা সিঁড়িও পেরোতে হয় না, তাই সমস্ত গলিটা, মানে সবগুলি গলির সমস্তটাই মনে হয় ওদের বাড়িঘর। গাড়িটাকে বড় বেঢপ লাগে, একটু অভদ্র। 12-10 মোড় নেবার পর সাথী অবাক হলো। মজুমদার একবারও পথ ভুল করল না। ফটকওয়ালা যে দোতলার সামনে গাড়ি দাঁড়ালো, সমস্ত পাড়ার মধ্যে সেটি সবচেয়ে ভালো বাড়ি। আর এতই বাড়ির মতো দেখতে যে সাথী প্রথমে বোঝেইনি যে এটাই চাং অ্যান।
বাইরে ঝলমলে আলো নেই, নাম লেখা নেই, আর ভিতরেও চুপচাপ একটি টেবিলে দুজন বুড়ো মতো সাহেব বসে আছে সামনে গেলাস নিয়ে। কিন্তু তাদের দিকে তাকাবারও সময় পেল না। তারা উপরওয়ালা, ভাবছিল 2 জানালার ফাঁকে ওই কোণের টেবিলটায় বসলে হয়। কিন্তু না, তাদের জন্য 4 নম্বর কেবিন। তা মন্দ কি, এখানেও জানালা আছে, কালো অন্ধকার ঝুলে আছে মখমলে পর্দার মতো। আবার একটু পরেই অন্ধকার ছাড়িয়ে আকাশ চিনতে পারল 3টে তারার মিটমিটে চোখে। আর 1 চামচে স্যুপ মুখে দিতেই ধারালো একটি খিদে যেন চেতিয়ে উঠল তার মধ্যে। শুধু খাবার খিদে নয়, কথা বলার, হাসির, বন্ধুতার খিদে। বইয়ের বাইরে জীবন্ত মানুষের যে জগৎ, সেই জগতের জন্য খিদে। সেই কথা আরম্ভ করল এই বলে, ফিল্মটা কেমন লাগলো ছোটদি? ভালো। শাশ্বতী কথায় যা বলল তার আওয়াজ তা বলল না। সব ফিল্মই তার প্রায় একই রকম লাগে মোটামুটি। তখন তখন সবই ভালো লাগে, পরে আর কিছুই মনে করতে পারে না। ফিল্মটা খুবই ভালো হতে পারত, শেষটা যদি... হলিউডের বুদ্ধি। হারিত দাঁত দেখিয়ে হাসল মজুমদারের দিকে, কেননা উপস্থিত কজনের মধ্যে মজুমদারই যা হোক কথা বলার যোগ্য। শেষ পর্যন্ত আমাকে এ বিষয়ে কিছুই বলবেন না। মজুমদার আরও চওড়া করে হাসল, কিন্তু শব্দ না করে। আমি ভালো করে দেখিইনি। সিনেমায় গিয়ে সিনেমায় যদি দেখলাম, তবে আর যাওয়া কেন? এই পুরুষালী রসিকতায় হারিত হেসে উঠল অন্যরকম সুরে, আর সাথী মানে বুঝতে না পেরে অবাক হলো। কেন দেখেননি কেন? আর্ধেকটা একেবারেই দেখিনি। মজুমদার সত্য কথা বলল। কিন্তু কেন? সাথী প্রশ্ন ছাড়ল না। মুখ গম্ভীর করে মজুমদার জবাব দিল, ভাবছিলাম। এতটাই যখন বলতে পারলেন, তখন কি ভাবছিলেন সেটাও বলে ফেলুন। হারিত দয়া করল মজুমদারকে। দোস্তালির সুর লাগলো কথায়। আপনাদের নিয়ে এই সন্ধ্যাটা যে কাটাতে পারছি, আমার সেই সৌভাগ্যের কথা ভাবছিলাম। কথাটা শেষ করতে করতে মজুমদার সাথীর মুখে একটুখানি চোখ রেখেই সরিয়ে নিচ্ছিল, কিন্তু সাথীর চোখ আটকে ফেলল তাকে। ফিল্মের মস্ত অসুবিধে আমার এই মনে হয়, সাথী বলল, যে মানুষ কি ভাবছে সেটা বলা যায় না। সাথীর চোখ আশায় কাঁপিয়েছিল মজুমদারকে। কথা শুনে চুপসাল, তবু চেষ্টা করল সেই কথার সুতো ধরেই তার ইচ্ছায় পৌঁছতে। মানুষ কি ভাবছে তা জানতে আপনার ইচ্ছে করে বুঝি? ও কিছু না। হারিত মত দিল তক্ষুনি। বুর্জোয়া কলচরের 20 ফোঁড়া। আমি তো ফিকশন পড়তেই পারি না, গোয়েন্দা গল্প ছাড়া। সত্যি, এতক্ষণে বিজন একটা প্রমাণ দিল যে কথাবার্তা তার কানে যাচ্ছে। যা একখানা ডিটেকটিভ নভেল! ওহ, বলেই চোখ নামালো মিঠে টক পর্কের থালায়। তাই হারিতের চোখের অবজ্ঞার হলকা তাকে ছুঁয়েও ছুঁল না। মজুমদার মুখের ভাবে হারিতের কথায় সায় দিল, আর সাথীকে লক্ষ্য করে কথাটা জিইয়ে রাখল। আপনার কীরকম বই ভালো লাগে? যে বই সত্যি কথা বলে সে বই ভালো লাগে আমার। বানানো গল্প আবার সত্যি হয় নাকি? শাশ্বতী হাসল। হয়তো। বিজু খবর দিল, ট্রু স্টোরি ম্যাগাজিন দেখনি? ঠিক তা নয়, আমি বলছিলাম কি... সাথীর একটু লজ্জা করল প্রথমে, কিন্তু বলতে বলতে বেশ স্বচ্ছন্দেই বলে ফেলল। বলছিলাম যে মানুষ তো ভাবে মনে মনে, আর যা ভাবে তা মুখে বলে না। মনের কথা জানা যায় শুধু পড়লে, আর গল্প পড়ার মজাই তো ওই। কেমন একটা চমক লাগলো কথাটায়। যা ভাবে তা বলে না বুঝি কেউ? বলে মজুমদার যতটা হাসল, ততটা হাসির কথা ওটা নয়। আর হারিত থেমে গেল মাংসের টুকরো কাঁটায় খুঁড়তে গিয়ে। একটু তাকিয়ে থেকে সাথীর দিকে কাঁটা উঁচিয়ে বলল, সাথী, তোমার বুদ্ধি আছে, কথা বলতে শিখেছ, কিন্তু মরবিড হয়ে যাচ্ছে। তোমার এখন উচিত... বলতেও যাচ্ছিল তোমার এখন উচিত বিয়ে করা, কেননা সেই মুহূর্তে সাথীকে তার ভালো লাগছিল বেশ, আর তার পাশে বড় ফ্যাকাশে লাগছিল নিজের স্ত্রীকে। কিন্তু একজন অল্প চেনা মানুষের সামনে এই নরম মনের জানান দিতে চাইল না।
ঠিক সময়ে ব্রেক কষে দিল। হারিদ্দার গলার আর তাকানোর উষ্ণতা স্বাতী অনুভব করল মনে মনে, উপভোগ করল নিঃশব্দে। শাশ্বতী বলল, কি উচিত জেনে নিলি না স্বাতী? কি উচিত? হারিদ্দার মনোমতো হতে হলে তোমার মতো হওয়া উচিত। স্বাতীর এ কথায় মজুমদার আর হারিদ হেসে উঠল একসঙ্গে। বিজুও হাসল, শাশ্বতীও, কিন্তু শাশ্বতীর হাসিটা কেমন জোর করা, সুর ছাড়া। এই তো দেখুন, ছোট দিকে লক্ষ্য করল না স্বাতী, আলাদা করে মজুমদারের দিকে তাকালো এবার। হারিদ্দা কেমন বলতে বলতে থেমে গেলেন। মনের কথা কি মুখে বলে কেউ? আগের বার শাশ্বতী যেমন, এবার তেমনি জোর করা হাসি মজুমদার আর হারিতের। থেমেও গেল তক্ষুনি, দুজনেই একটু যেন আড়ষ্ট। এই মুখ থেকে ও মুখ তাকিয়ে স্বাতীর আরও সাহসী লাগলো নিজেকে, আরও স্বাধীন। আবার বলল, ফিল্মের ওই ছেলেটা মুখে ঘেন্না করছে বড় লোকদের, কিন্তু মনের কথা ঠিক উল্টো। ঠিক? উৎসাহে প্রায় চেঁচিয়ে উঠল মজুমদার। একে তো কথা বদলের আরাম, তার উপর এমন মনের মতো কথা। পাছে অত্যন্ত বেশি উৎসাহ ধরা পড়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, এত যে রোখা চোখা কথা চারদিকে, সে তো বড়লোকদের সবাই হিংসে করে বলেই। বড়লোক হবার এই একটা সুবিধে তো আছেই যে সবাই হিংসে করছে ভেবে সুখী হওয়া যায়। মজুমদারের মুখ অন্য ধরনের গম্ভীর হলো, আর হারিদ গলা ছেড়ে হেসে বলল, তা বড়লোকদের তোয়াজ করার চাইতে হিংসে করা ঢের ভালো। আমি তো বলি মহৎ গুণ সেটা। হিংসেটাই তো সবচেয়ে বড় তোয়াজ। চেয়ারের পিঠে হেলান দিয়ে মজুমদার হেসে উঠল হো হো করে, আর হারিদের চোখ তার দিকে তাকিয়ে হিংস্র হয়ে উঠল প্রায়, কিন্তু সেই চোখই স্বাতীর মুখে সরে নরম হলো। একটু তাকিয়ে থেকে ছেলে মানুষের এই বেয়াদবি ক্ষমা করল সে। স্বাতী দেখল যে কথাবার্তায় সেই কর্তা, দেখল সে যা বলে তাই বেঁধে নয় হাসায়। সাজগোজ করা প্রকাণ্ড মজুমদার, বিদ্বান ঠোঁট বাঁকা হারিদ্দার কথা উড়িয়ে দেয় না একজনও, বরং আরও শুনতেই চায়। আর দাদা আর ছোটদি মুছেই গেছে, একা সেই কথা বলছে বয়স্ক দুজন পুরুষের সঙ্গে সমকক্ষের মতো। শুধু সমকক্ষ? নিজের সম্বন্ধে স্বাতীর ধারণা বদলে গেল, কেননা এর আগে এমন সমানে সমানে কখনো কথা বলেনি হারিদ্দার সঙ্গে, সামনেও না। নিজেকে এতদিন যেখানে বসিয়েছিল তার অনেক অনেক উঁচুতে উঠে গেল এক লাফে। আরও কথা এলো মনে, মুখে। আগে জানতও না এত কথা সে জানে। 7 রাজ্যের বই পড়ে পড়ে যত কথা তার মনের তলায় এলোমেলো পেঁচিয়ে পড়েছিল, সব যেন দাঁড়িয়ে গেল সার বেঁধে। পরপর বেরিয়ে আসতে লাগলো এমন ঠিক ঠিক সময়ে যে স্বাতী নিজে তো অবাক হলোই, এও বুঝলো যে অন্যেরাও অবাক হচ্ছে। যত বুঝলো যে আজ তার জিতের হাত, তত সে বলল, আর যত বলল তত জিতল সে। যে 1 ঘন্টা ধরে খাওয়া হলো, তার আর অন্যদের মধ্যে অন্তত দুজনের মনে হলো যেন 5 মিনিট। হারিদ বসেছিল টেবিলের মাথায়, তাই বিল ধরা হলো তার সামনেই। তাকিয়ে বলল, আজ আপনার অনেক খরচ হলো মিস্টার মজুমদার। মন থেকেই বলল কথাটা। নিজে যে খরচ ভালোবাসে না, অন্যের খরচও তার খারাপ লাগে। তার ভোগে নিজের ভাগ থাকলেও। বাঁ হাতে 1 তাড়া নতুন নোট বের করল মজুমদার, ডান হাতে গুনে কখানা দিল। বয় বেরিয়ে যাবার আগেই বলল, রোজ 50 টাকা তো এমনি এমনি গলে যায়। হারিদ তাকাতে চাইল ঠাট্টার চোখে, কিন্তু একটু হকচকানিও ফুটল। রাজার ছেলে মকরন্দ, সেও তো কোনো পার্টি দিতে হলে সস্তা খোঁজে, কিন্তু তার যে বাপ বেঁচে আছে এখনো, বরাদ্দ মাসোহারায় চালাতে হয়। আর এ লোকটার টাকা তার নিজের রোজগার, জবাবদিহি নেই কারো কাছে। তাই বলে বাজে খরচই রোজ 50 টাকা? কিসের? অত পারে নাকি কেউ? কেন পারবে না? একটু বদ হলেই পারে। লোকটা হয় বদ, নয় মিথ্যুক। এ কথা ভেবে হারিদ তার আত্মসম্মান ফিরে পেল। মজুমদারকে বাঁকা চোখে বিঁধে ভারী গলায় আস্তে আস্তে বলল, প্রচুর প্রভূত অফুরন্ত টাকা থাকার মতো সুখ
জীবনে আর কিছু নেই, কি বলেন? মজুমদার বুঝল না হারিত যা ভাবছে তাই বলছে, তাই লজ্জা পেল। নেই তো, ফস করে বলে উঠল বিজন। সকলেরই সেজন্য চেষ্টা করা উচিত। কিন্তু সকলের তা হতে পারে না, অতএব কারোরই হওয়া উচিত না, ঘোষণা করল হারিত। টাকার বেলায় না হয় আইন করলেন। উঠে দাঁড়ানো সাথীর দিকে তাকিয়ে একটা উত্তর জোগালো মজুমদারের। কিন্তু মেয়েদের রূপ, পুরুষের বুদ্ধি, এসবের কি হবে? মেয়েদের শুধু রূপ আর পুরুষের শুধু বুদ্ধি? সাথী চোখ তুলল, ভুরু বাঁকালো। মুগ্ধ হলো মজুমদার। কি সুন্দর মানাবে হীরের কণ্ঠী! তার চোখের প্রশংসা ঝরে পড়ল সাথীর গলায়, গলার তলায়। কথা বলতে ভুলে গেল। আর তার হয়ে জবাব দিল শাশ্বতী। তার মানে মজুমদারের মনের কথাই বলল, শুধু ভিন্ন সুরে। তোর মতো মেয়ে তো কমই জন্মায়, যার যেমন রূপ তেমন বুদ্ধি। অনেকক্ষণ ধরে চেপে রাখা একটা নিঃশ্বাস কথাটার সঙ্গে ছাড়া পেল। মজুমদার তা লক্ষ্য করল আর তক্ষুনি দোষ দিল নিজেকে। দুজন মহিলা যেখানে উপস্থিত, সেখানে একজনকে লক্ষ্য না করার কারণ যদি এও হয় যে অন্যজনের রূপও যত, বুদ্ধিও তত, তবু বেয়াকুবির তো মাপ নেই। আর যে কোনো অবস্থায় মাথা ঠিক রাখতে পারাকেই বলে বুদ্ধি। নিজের বুদ্ধি সম্বন্ধে ধারণা নেমে গেল তার। মিস্টার নন্দী যদি মিসেস নন্দীকে লক্ষ্য না করেন, সেটাকে ভদ্রতা বলে চালানো যায়। কিন্তু আমার ব্যবহার আগাগোড়াই অন্যরকম হবার কথা। লক্ষ্য সামনে রেখে উপায়ের দিকে মন দিলে তবে তো লক্ষ্য ভেদ। কি করে আমি ভুললাম যে ইনি আমার পক্ষ নিয়েছেন নিজে থেকেই, প্রথম থেকেই, আর কাজের সময় ইনিই দাঁড়াবেন আমার প্রধান সহায়, বিজনের চেয়েও বড় সহায়। কেননা এটাই তো স্বাভাবিক যে বিয়ে হওয়া মেয়ের কথাতেই বিপত্নিক বুড়ো বাপ কান দেবেন। কিন্তু আমি যদি এরকম ভুল করি, তাহলে আর কি করে কি হবে? মজুমদার সংশোধনের চেষ্টা করল তক্ষুনি। বেরোবার দরজার ধারে প্রায় দরজা আগলে দাঁড়িয়ে বলল, আপনার কাছে আমার একটি ক্ষমা চাইবার আছে মিসেস নন্দী। কিসের জন্য বলুন তো? আপনি নিশ্চয়ই এখন বাড়ি ফিরতে ব্যস্ত। কেন? বাড়ি থাকলেই ফিরতে হয় মানুষকে। মজুমদার এক চোখে তাকালো হারিতের দিকে। একবার নিঃশ্বাস ফেলল যেন দম্পতির আনন্দকে ঈর্ষা করে। তারপর কথা শেষ করল, কিন্তু আর একটু যদি সময় দেন আমাকে, একটুখানি সময়, একটু কফি খেয়ে নেব ফিরতি পথে। চীনেদের খাবার টাবার ভালো, কিন্তু কফির জন্যে কাউফম্যান। হিটলার ইহুদি খেদিয়ে আমাদের এই একটা সুবিধে করে দিয়েছে যে সত্যিকার কফি আমরা চিনতে পেরেছি এতদিনে। মজুমদারের সমস্তটা বক্তৃতা শাশ্বতীকে লক্ষ্য করে। শাশ্বতীকেই কর্ত্রী বানালো তার গলার আওয়াজ। সে দেখতে পেল তার কথায় কাজ হচ্ছে, আর তক্ষুনি হারিতের দিকে চোখ ফিরিয়ে বলল, মাপ করবেন মিস্টার নন্দী, হিটলারের কথাটা হয়তো ভুল বলেছি, কিন্তু কফির বিষয়ে বলিনি। আশা করি তা প্রমাণ করতে পারব। তখনকার মতো শহুরে সভ্য না হয়ে হারিত পারল না। আপনার আতিথেয়তার প্রতিদান দেবেন? নিশ্চয়, যেদিন আদেশ করবেন সেদিনই আমি হাজির হতে রাজি। হারিত সে কথা বলতে চায়নি, কোনো একটা ভদ্রতার বাঁধা বুলিয়ে আওড়াতে যাচ্ছিল, কিন্তু এরপরে মজুমদারের কথাই মেনে নেবার ভাব দেখিয়ে বলতেই হলো, সে তো খুব সুখের কথা, কিন্তু আপনি যা ব্যস্ত, কোথায় ধরবো আপনাকে? আমাকে? কেন? আমাকে ধরার জন্য ভাবনা কি? বিজনের কাছে আমাকে যেতেই হয় মাঝে মাঝে। যেতেই হবে, ওখানেই তো সবচেয়ে ভালো। কি বলো ভাই বিজন? বলে দেলোয়ারি ধরনে বিজনের কাঁধে হাত রাখল মজুমদার। মিস্টার মিটুর মহিমা থেকে হঠাৎ এই ঘরোয়া ঘনিষ্ঠতায় বদলি হওয়াটা তার পক্ষে সুখের হলো কিনা ঠাউরাতে না পেরে বিজন হে হে করে হাসতে লাগল। তাহলে আর দেরি না, কেননা তার প্রস্তাব পেশ করে পাশ করিয়ে মজুমদার সরে দাঁড়ালো টান হয়ে, কাটা দরজার একটি পাট হাতে ধরে। ফ্রাউ কাউফম্যান খদ্দের যত ভালোবাসেন, তার চেয়েও খারাপ বাসেন রাত জাগতে। কফিতেই শেষ হলো না,
আবার লেকে 2-4 চক্করও। অতিথিদের যার যার দরজায় নামিয়ে দিয়ে মজুমদার একা হলো 11টা রাত্রিরে। আর যে মুহূর্তে একা হলো তার টকবগে ঝকঝকে ভাবটা খসে পড়ল মুখ থেকে। নাকের পাশের রেখা মোটা হলো, নিচের ঠোঁট উপরেরটিকে ঢেকে দিল, থুতনি ঝুলে গলার চামড়া ঢিলে হলো। বেরিয়ে এলো ক্লান্ত একজন মানুষ, বড় ক্লান্ত, প্রায় বুড়ো। সোজা সে এলো গীতালির বাড়িতে। হ্যাঁ, ফিল্মেরই গীতালি। তার জন্য বসে থেকে থেকে মেয়েটি ঘুমিয়ে পড়েছিল প্রায়। চোখ রগড়ে বলল, এত দেরি? কোনো আগ্রহ ফুটল না কথাটায়, কৌতূহল না, যেন এই বলতে চাইল যে এত যেদিন দেরি হয় সেদিন আর না এলেই তো পারো। মজুমদার জবাব দিল না। জুতো টুতো শুদ্ধ এলিয়ে পড়ল তার নিজের পছন্দ করে কেনা কাউচটিতে। খাবে নাকি? না। মেয়েটি পর্দা ঢাকা দরজার দিকে তাকিয়ে ডাকল, লক্ষ্মী। আর সেই ডাকে তার গলার আওয়াজ প্রাণ পেল লক্ষ্মী। আমার খাবার দে। খাবার এলো। গীতালি একটুও দেরি করল না। তার খাওয়া আর কিছু করবার নেই বলে মজুমদার দেখল তাকিয়ে তাকিয়ে। গাল দুটো ফুলছে আর ডুবছে, কণ্ঠমণি কাঁপছে, মুখের ভিতরটা দেখা যাচ্ছে মাঝে মাঝে, জিভ বার করে চেটে নিচ্ছে ঠোঁট। একটি কথা বলছে না, একবার চোখ তুলছে না, হাতে ছিঁড়ছে, দাঁতে চিবোচ্ছে, গলায় গিলছে। খাওয়ার একটা যন্ত্র হয়ে উঠেছে তার শরীর। আমার জন্য বসেছিল এতক্ষণ, খিদে পেয়েছে বেচারার, এ কথা মনে হতে পারত মজুমদারের, কিন্তু হলো না। নিজের পেট ভরা বলে আর মেয়েটির কাছে 6 মাস ধরে আসছে বলে সে দেখল শুধু কুশ্রিতা, অসহ্য কুশ্রিতা। শুধু ওই মেয়েটির নয়, সমস্ত স্ত্রী জাতির কুশ্রিতা। হঠাৎ বুঝল সারাদিনের ক্লান্তির চেয়েও বড় ক্লান্তি সারা দিনের পরে কোনো একটা স্ত্রী লোকের কাছে আসা। আর সেই ক্লান্তিকে কিনা ডাকতে হচ্ছে জীবনের মতো, সারা জীবনের মতো, আর কোনো কারণে না, শুধু জাঁক মেটাতে, তাক লাগাতে। কি যন্ত্রণা টাকার। দ্বিতীয় পর্বের 4র্থ অধ্যায়ে আজ এখানেই শেষ হলো। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।